ক্যান আই কিস ইউ? ভরা ক্যাম্পাসে উচ্চস্বরে চিরকুটে লেখার শব্দগুলো পড়ল সজল। মুহূর্তেই আশেপাশের সকলের নজর পড়ল এদিকটায়। পলক তাজওয়ার বিরক্ত ভঙ্গিতে তাকালো আশেপাশে। সজলের দিকে রক্তলাল চোখে তাকিয়ে বলল, কমন সেন্স কি পাইকারি বাজারে বিক্রি করে দিচ্ছিস? এত জোরে কেউ এসব পড়ে কিস করতে চায় তো ভালো, যা না চিপায় চাপায় গিয়ে কার্য হাসিল কর। ভরা ক্যাম্পাসে মাইকিং করছিস কেন? আশ্চর্য। সজল মেকি হেসে বলল, ভাই চিঠিতে আপনার নাম মেনশন করা। সামনে এমন তসতসে আম রায়খা ক্যাদা এই পচা কাঁঠালের বীচির দিকে নজর দিব? এই কপাল আমাগো আছে নাকি? পলক তাজওয়ার জহুরির মতো পর্যবেক্ষণ করল সামনে দাঁড়িয়ে থাকা ঘর্মাক্ত মানবীর দিকে। কপাল বেয়ে দরদর করে খাম ছড়ে পড়ছে গাল গড়িয়ে। হাতের উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করল সে। শ্যামা তরুণীরা ঘোমটার আড়ালে উকি দিচ্ছে ঘন কালো কেশের গাছি। পলক লাফ দিয়ে বাইক থেকে নেমে গেল। বা হাতে সিল্কি চুলগুলো সেট করে এগিয়ে গেল ঘর্মাক্ত মানবীর দিকে। গম্ভীর পুরুষালী কণ্ঠে শুধালো, নাম কি? তিয়াশা তোপা। কাপা কাপা গলায় বলল তোপা। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ভর্তি হতে এসেছি। পলক ভ্রু কুঁচকে বলল, কিন্তু ভর্তির ডেট তো ওভার হয়ে যাওয়ার কথা। গোপা টপ্ত শ্বাস ফেলে বলল, আজ লাস্ট ডেট। ওহ, কিন্তু এটা বলো মেয়ে। ভর্তি হতে এসে পলক তাজওয়ারকে কিস করতে চাওয়ার দুঃসাহস দেখিয়ে ফেললে। বুক কাঁপল না একবারও। গোপার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আমার ঠেকা পড়েছে আপনার মতো নাক উঁচু টাইপ মানুষকে কিস করতে চাওয়ার। দেশে কি কিস করতে চাওয়ার মানুষের অভাব পড়েছে নাকি? কিন্তু কিছুই বলা হলো না তার। কণ্ঠনালী তার সাথে বেইমানি করছে আজ। মনের ভেতরে সশব্দে উচ্চারিত হওয়া একটা কোথাও বের হচ্ছে না গলা দিয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, আমার কথাটা একটু শুনুন। পলক বাঁকা হেসে বলল, কোথায় কিস করতে চাও? গালে নাকি ঠোঁটে? বলি ঠোঁট পাউট করে দেখালো পলক। পোপার গা শিরশির করে উঠল। দুপা পিছিয়ে গিয়ে বলল, আমার কথা শুনুন একবার প্লিজ। পলক গম্ভীর ভরা কণ্ঠে বলল, এসো আমার সাথে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনের দিকে। ঠিক যেদিক দিয়ে এসেছিল তোপা। যাওয়ার আগে চিলের মতো ছো মেরে চিরকুটটা নিয়ে গেল সজলের হাত থেকে। পোপার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকটা কি সত্যি সত্যি চুমু খেয়ে বসবে নাকি? অদৃশ্য মন্ত্রবলে বশীভূত হয়ে তোপাও পেছনে পেছনে ছুটল পলকের। পেছনে হা করে তাকিয়ে রইল সজল। অবাক হয়ে একা একাই বিড়বিড় করল, ভাই কি সত্যি সত্যি চুমু খাবে? ৩০৮ নাম্বার রুম। এই রুমটা হলরুম নামে পরিচিত। বেশ বড় রুম হওয়ার তিনটে দরজা এই রুমে। পলক একটা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। তার প্রবেশের ভেতরে এতক্ষণ ধরে চলা আড্ডায় ভাতে পড়ল। তোপা ভেতরে গিয়ে চমকে গেল। সেই ছেলে মেয়েগুলোর দল, যারা তোপার হাতে চিরকুট ধরিয়ে দিয়েছিল। ভার্সিটি চত্বরে প্রবেশ করার সাথে সাথেই মুখোমুখি হয় তাদের। পোপার হাতের কাগজের ফাইল ছিনিয়ে নিয়ে বিনিময়ে চিরকুট ধরিয়ে দিয়ে বলেছিল ক্যাম্পাসের সবচেয়ে সুদর্শন যুবককে দিতে। পোপা বুঝতে পারেনি এতগুলো মানুষের মাঝে সবচেয়ে সুদর্শন যুবককে সে চিনবে কি করে। আর চিরকুটেই বাকি লেখা আছে। জিজ্ঞেস করতেই ছেলে মেয়েগুলো হেসে উঠেছিল উচ্চস্বরে। একজনকে জিজ্ঞেস করতেই দেখিয়েছিল এই সুদর্শন যুবক পলক তাজওয়ারকে। পোপা মনে মনে বলল, পুলক তাজওয়ার। পলক হুঙ্কার দিয়ে বলল, এটা কার হাতে লেখা? সবাই চিৎকার শুনে মাথা নিচু করে ফেলল। আগে বুঝতে না পারলেও এখন তারা বুঝতে পারছে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে। বাঘ খেপে গেছে মানে আজ কপালে সুনির্দশা আছে। আমি জানতে চাইছি কে লিখেছে এই চিরকুট। আবারও চিৎকার শুনে ভয় কাঁপতে শুরু করে দিয়েছে সবাই। পোপাও কিছুটা ভড়কে গেছে। চোখ পিটপিট করে কেবল চেয়ে রইল পলকের দিকে। মাত্র কিছুক্ষণ আগেও বুঝতে পারেনি শান্ত মানুষটা এতটা বদমেজাজি। আর 1 মিনিট সময়, এর মধ্যে যদি না জানতে পারি কে লিখেছে এটা, তবে এই রুমের একটা পিঁপড়ের হাতও লেখার মতো অবস্থায় রাখবো না, গড প্রমিস। ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো রাত্রি। মাথা নিচু করে বলল, আমি লিখেছি। ওদের দোষ নেই। পলক নিজেকে কন্ট্রোল করতে কপালে আঙুল বুলালো। ঠোঁট কামড়ে কয়েকবার এদিক ওদিক তাকিয়ে বলল, ভাগ্যিস মেয়ে হয়ে জন্মেছিস। আমি মেয়েদের গায়ে হাত দেই না বলেই বেঁচে গেলি। আর একদিন যদি এই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি তবে ভুলে যাব তুই একটা মেয়ে। তোপা অবাক হয়ে চেয়ে রইল। তোপাকে আরো অবাক করে দিয়ে তোপার সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলল, আর তুমি? একজনে হাতে চিরকুট ধরিয়ে দিল আর তুমি নাচতে নাচতে চুমু খেতে চলে গেলে। এত শখ চুমু খাওয়ার? তোপা মাথা নিচু করে ফেলল।
চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। সন্তর্পণে তা মুছে নিল বাম হাতে। মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, নিজের স্বপ্ন যখন অন্যের হাতে বন্দী হয়ে যায় তখন একটা চুমু কেন বিষ খেতে বললেও চোখ বন্ধ করে খেয়ে নিতে পারি আমি। পলক অবাক হয়ে দেখল চোখে জল নিয়ে ঠোঁটের কোণে ঝুলতে থাকা মেকি হাসি। আমার ফাইল দিন, নয়তো উনি যে কাজটা করেনি সেটা আমি করে দেব। রাত্রি অবাক হয়ে বলল, কি করবে তুমি? ওপার ডান হাতটা উঁচু করে বলল, এই যে হাতটা দেখছেন এটা পেডিকিউর ম্যানিকিউর করা মোলায়েম হাত নয়। এটা খেটে খাওয়া মানুষের শক্ত হাত। এই হাতের চট যদি একবার গালে পড়ে না 7বার মেকআপ করেও দাগ মুছতে পারবেন না। দিন ফাইলটা, বলে চেয়ারের উপর রাখা নিজের ফাইল নিয়ে গটগট করে হেঁটে চলে গেল তোপা। পলক অবাক হয়ে চেয়ে রইল। মৃদু স্বরে বলল, বাহ কি ছাঁচ, একেবারে ধানি লঙ্কা। কিন্তু চাষিকির রানীর এই ছাঁচ এতক্ষণ কোথায় ছিল? সবাই চলে যেতেই রাত্রি চেয়ারে লাথি মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করল। ওপার 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতেও ভুলল না। ভর্তির কাজ শেষে মাঠের কর্নারে বরাদ্দকৃত জায়গায় গিয়ে বসল তোপা। ভীষণ ক্লান্ত সে। তার জীবনটাই কেন এত ঝামেলায় জড়ানো? নির্ঘাত ঝামেলা লগ্নে জন্মেছে সে, তাই তো ঝামেলা পিছুই ছাড়ছে না। ব্যাগ থেকে ফোন বের করে কল দিল একমাত্র বান্ধবী পৃথাকে। ওপার একমাত্র আপনজন সে, এই অচেনা শহরের একমাত্র চেনা মানুষটা। গ্রাম থেকে এসে পৃথার বাসায় উঠেছে তোপা, কিন্তু অন্য কারো বাসায় আর কতদিন। তাই তো আজ পৃথাকে নিয়েই বের হবে বাসা খুঁজতে। মোটামুটি একটা থাকার মতো নিরাপদ জায়গা হলেই হবে, যাতে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারে সে। কতদিন শান্তির ঘুম ধরা দেয়নি দুচোখের পাতায়। পোপা আপনমনে বসে বিড়বিড় করছিল। সহসা পাশে কারো উপস্থিতি টের পেয়ে আকস্মাৎ তাকালো। পলককে দেখে ভ্রু কুঁচকে এল তার। মনে মনে বলল, এই কুলক তাজওয়ার আবার কি চায় এখানে? একটু বসেও শান্তি নেই যেন, সব জায়গায় অশান্তির মেলা। পলক ভরাট গলায় বলল, রাত্রিকে ওসব না বললেও পারতে। পোপা অলস ভঙ্গিতে হাই তুলে বলল, কেন, জ্বলছে? এতই যখন জ্বলন তাহলে গেলেন কেন সেখানে? আমি পায়ে ধরিনি আমাকে বাঁচানোর জন্য। পলক নিজেকে কন্ট্রোল করে বলল, পলক তাজওয়ারের পায়ে ধরা কেন? মরে গেলেও সে নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করে না। আমার ইচ্ছে হয়েছে আমি গিয়েছি। কেন গিয়েছি তার কৈফিয়ত নিশ্চয় আমি তোমাকে দেব না। রাত্রির জন্য এত জ্বালা থাকলে আমি সেটাই করতাম যা চিরকুটে লেখা ছিল। এতক্ষণে এই ঠোঁটের জায়গায় অক্ষত থাকতো না। আমার ইচ্ছে হলে এতক্ষণে ক্ষতবিক্ষত হয়ে যেত আমার ঠোঁটের স্পর্শে। ওপার সারা শরীর লিলি করে উঠল রাগে। কিছু বলার জন্য মুখ খোলার আগেই দ্রুত গতিতে তোপার কোমর চেপে কানের কাছে ফিসফিস করে বলল, এরপর কথা বললে সাবধানে বলবে। শুধু কথা কেন, তুমি বা তোমার ঠোঁট কোনোটাই যেন আমার চোখের সামনে না পড়ো। নেতাদের চরিত্র কিন্তু অতটাও ভালো হয় না। আমার কলঙ্কে কলঙ্কিত হতে না চাইলে সাবধান। কথা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা না করে শার্টে ঝুলিয়ে রাখা চশমাটা চোখে পড়ে হাত পকেট ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। পোপা বেয়াক্কেলের মতো তবদা খেয়ে বসে রইল। চিলিকোঠার ছোট্ট একটা ঘর, উপরে টিনের ছাউনি। রুম থেকে বেরিয়েই নজরে আসবে সাদা গোলাপের সাজানো বাগান। পুরো ছাদ জুড়ে অন্য কোনো ফুলের কোনো চিহ্ন মাত্র নেই, কেবল সাদা গোলাপ। পোপা বিদ্রুপাত্মক হাসল। বাহ, ফুলেদের বেলায়ও সাদা কালো বাছো বিচার শুরু হয়ে গেছে তবে। কেবল আমি অবহেলিত নই কালো রঙের জন্য। ছোট্ট একটা দোলনা, তার পাশেই শারীরিক কসরতের কিছু জিনিসপত্র। পোপা ভ্রুকুচকে বলল, এখানে আবার কে ব্যায়াম করতে আসে? বাড়িটা নিরাপদ হবে তো আমার জন্য। পৃথা তোপার নতুন সংসার গুছিয়ে দিয়ে চলে গেল। গোছানোর তেমন জিনিসই নেই তার, কেবল একটা সিঙ্গেল বেড, পড়ার টেবিল, একটা চেয়ার আর রান্নার জন্য কিছু বাসনপত্র। ব্যাস, আর কিছু নেই। একা থাকতে আর কি লাগে? আপাতত একটু নিরাপত্তায় মূল চাওয়া তোপার জীবনে। তাজমহল ঐশ্বর্যের এক জ্বলন্ত উদাহরণ। না না, আগ্রার শাহজাহান মমতাজের তাজমহল নয়, তাজওয়ারদের তাজমহল। রায়হান তাজওয়ার একজন সফল ব্যবসায়ী। পায়েল তাজওয়ার একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। পায়েল রায়হান দম্পতির একমাত্র সন্তান পলক তাজওয়ার। দরজা ঠেলে হেলেদুলে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো পলক। পায়েল রান্নাঘর থেকে উচ্চস্বরে বললেন, পলক এদিকে এসো, কথা আছে তোমার সাথে। অজ্ঞতা নিজের গতি পরিবর্তন করে মায়ের কাছে গেল পলক। রাত্রির সাথে কি করেছ তুমি? পলক অবাক না হয়ে কপালে আঙুল চালিয়ে বলল, ও, খবর পৌঁছে গেছে।
তা তোমার রাত্রি তোমাকে বলেনি কি করেছি আমি? পায়েল দীর্ঘশ্বাস ফেললেন। সে জানে এই ছেলের সোজা কথা সোজাসাপটা বলতে পারে না। কপট রাগ দেখিয়ে বললেন, ওকে সবার সামনে অপমান করেছ তুমি। পলক অবাক হওয়ার ভান করে বলল, ওর সম্মানবোধ আছে নাকি? থ্যাংক গড তুমি বললে। আমি তো জানতামই না। পলক, ভুলে যেও না আমি তোমার মা। বাইরের অন্য 5টা লোকের মতো তুমি আমার সাথেও একই ব্যবহার করতে পারো না। পলক একসাথে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি এমনি এমনি কিছু করি না, সেটা তুমিও জানো, বাবাও জানে। তবে বাইরের একটা মেয়ের কথা শুনে কেন নিজের ছেলেকে জাজ করো? ও শুধু আমি কি করেছি সেটা বলল, কিন্তু কেন করেছি সেটা বলল না। ও একটা নিষ্পাপ মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছিল মা, হেনস্থা করতে চেষ্টা করেছিল। সেটা আমি কি করে হতে দেই? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বললেন, অন্য কেউ কি করলো তা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার ছেলে যেন কোনো অন্যায় না করে সেটা তো আমাকে দেখতে হবে, তাই না? নয়তো পাছে শুনতে হবে অন্যের সন্তান মানুষ করতে গিয়ে নিজের সন্তান মানুষ করতে পারিনি। পলক ভ্রু কুঁচকে ফেলল। আমাকে দেখে অমানুষ মনে হয় তোমার? পায়েল হাসি লুকিয়ে বললেন, খবরদার আমার সামনে ভ্রু কুঁচকাবে না। তুমি কি ভাবো তোমার বাইরের চামচেদের মতো তোমার কুঁচকানো ভ্রু দেখে আমি ভয় পাবো? ভুলে যেও না আমি তোমাকে পেটে ধরেছি, আকাশ থেকে টপকে পড়নি। আর একবার এরকম ভাবে তাকালে হাতে খুন্তি দেখেছ তো? পাছে লজ্জায় চামচের না না তোমাদের ভাষায় ফ্যান ফলোয়ার, তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। পলকের কুচকানো ভ্রু যুগল আরও খানিকটা কুচকে গেল। মাথা নাড়িয়ে বিড়বিড় করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। গায়ে ওড়না জড়িয়ে জানালার পাশে বসল তোপা। একফালি চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরময়ে। জানালা খুলে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল চাঁদের দিকে। চাঁদ, তুইও কি আমার মত নিঃসঙ্গ? তোরও কি ভরসা করে আঁকড়ে ধরার মতো একটা হাত নেই? তুইও আমার মত লুকিয়ে বেড়াস তোর দুঃখগুলো। না, তোর আবার কিসের দুঃখ? তুই তো সবচেয়ে সুখী। তোর রূপের এত তেজ যে কলঙ্কটা কারো চোখে পড়ে না। কিন্তু আমাকে দেখ, কলঙ্ক না করেও কলঙ্কিত আমি। কালো রংটাই কি আমার কলঙ্ক? এটা কি আমি নিজে গড়েছি বল? আল্লাহ দিয়েছেন আমার কালো রং, এতে আমার কি দোষ? তুইও নিশ্চয়ই নাক ছিটকাচ্ছিস, ভাবছিস এই কলঙ্কিত নারী কেন তোর আলোয় আলোকিত হওয়ার বৃথা চেষ্টা করছে। কিন্তু জানিস তো দিন শেষে আমরা দুজনেই একা। আমাদের দুঃখগুলো এক সুতোয় বাঁধা। তোর যেমন তোর কলঙ্ক নিয়ে কোনো ভাবাবেগ নেই, তেমনি আমারও নেই। কিন্তু কি বলতো, মাঝে মাঝে মানুষের কথায় ভীষণ কষ্ট হয়। সে এক নিদারুণ কষ্ট। তাই তো তোর কাছে বলে নিজেকে হালকা করি। কাল আবার নতুন উদ্যমে বাঁচতে হবে তো। তুই কি বিরক্ত হোস? কিছু করার নেই রে। বিরক্ত হলেও আমি তোকে বলবো, তুই ছাড়া কে আছে আমার? টুকরো পাউরুটি মুখে দিয়ে বেরিয়ে পড়ল তোপা। কেনাকাটা করতে হবে। চাল, ডাল, সবজি কিচ্ছু নেই ঘরে। পাউরুটি খেয়ে তো আর জীবন চলবে না। বাজারে পৌঁছে প্রয়োজনীয় সামগ্রী কিনে ফিরতে গিয়ে ঝামেলায় পড়ে গেল সে। হাতের টাকা প্রায় শেষের দিকে। রিকশা নিলে ভাড়া নিশ্চয়ই অনেকগুলো টাকা গুনতে হবে। মামার দেওয়া সামান্য কিছু টাকা রয়েছে হাতে। বাড়ি ভাড়া অগ্রিম দিতে গিয়ে এই ঝামেলায় ফেসে গেছে সে। কিন্তু কিছু করার নেই, এটাই নাকি নিয়ম। হাতে বাজারের ব্যাগ তুলে হাঁটা শুরু করলো তোপা। কিন্তু কিছু দূর যাওয়ার পর আর কুলোচ্ছে না হাতে। নিজেকে অজস্র গালাগালি দিল মনে মনে, এত কিছু কেনার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে ভাবল এটুকু তো কিনতেই হতো। রোজ রোজ তো বাজারে আসতে পারবে না সে। ক্লাসও তো করতে হবে দুদিন পর থেকে। তাছাড়া পৃথার ধরিয়ে দেওয়া টিউশনিটাও করতে হবে। আরও খুঁজতে হবে। একটা টিউশনি করিয়ে লেখাপড়ার খরচ চালাবে কিভাবে, আর খাবে বাকি? বাড়ি ভাড়াও দিতে হবে মাসে মাসে। টেনশনে দম বন্ধ হয়ে আসে তোপার। হাতের ধরে রাখা ব্যাগের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, জন্মেছ অভাগী হয়ে আর জীবন কাটাতে চাও ননির পুতুলের মতো। ধিক্কার তোমাকে তিয়াসা তোপা। মামা, আমাকে নিয়ে ভেবো না তুমি। আমি এখানে ভালো আছি। এখানে কষ্ট হলেও শান্তিতে ঘুমাতে পারবো আমি। নিজের রোজগারে খোটা ছাড়া দুমুঠো খেতেও পাবো। এখন থেকে শুধু খাবার হজম করলেই হবে মামা। খোটা দেওয়া কথাগুলো হজম করতে হবে না। আমি এখানে সত্যি ভালো আছি। কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তুমি শুধু দোয়া করো আমি যেন বড় হতে পারি মামা। এতটাই উঁচুতে উঠতে পারি যেখানে ওই মানুষগুলো আমাকে ছুঁতেও পারবে না। দেখতে ইচ্ছে করলে চলে এসো মামা। তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা। কিন্তু অন্য কেউ যেন না আসে প্লিজ। আমি আর পেছনে তাকাতে চাই না।
কলেজে পৌঁছে নিজের ডিপার্টমেন্টে যাওয়ার জন্য লিফটের কাছে গেল তোপা। দুবার লিফটে চড়া হয়েছে ওর। সাথে মামা ছিলেন একবার, অন্যবার পৃথা। মনে মনে একটু ভয় হচ্ছে, কিন্তু কি করবে সে? 6 তলায় সিঁড়ি বেয়ে উঠতে গেলে সকালের আলুসিদ্ধ ভাত এখনই হজম হয়ে যাবে। তাই উপায় না পেয়ে উঠে গেল লিফটের ভেতরে। চোখ বন্ধ করে সুইচ প্রেস করার আগেই হনহন করে ভেতরে প্রবেশ করল পলক তাজওয়ার। বাহাতে ধরে রাখা ফোনটা কানের সাথে সেটে দেওয়া তার। এক নজর পলকের দিকে তাকিয়ে সেদিনের বলা কথাগুলো মনে পড়ে গেল। সহসাই হাতটা চলে গেল নিজের ঠোঁটের উপর। মুখটিকে আল্লাহ আল্লাহ করতে শুরু করল তোপা। ফোন কানে লাগিয়ে গম্ভীর কণ্ঠে কথোপকথন চালিয়ে যাচ্ছে সে। ওরা এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে কি করে ইডিয়ট। তোরা আমার নাম ভাঙিয়ে যখন গার্লফ্রেন্ড নিয়ে মাস্তি করিস তখন আমার পারমিশন নিস, তাহলে এখন কেন লাফড়া করিস আমার সাথে? ওদের হসপিটালে অ্যাডমিট করে আমাকে ঠিকানা টেক্সট কর, নয়তো তোর গার্লফ্রেন্ড নামটা যেন কি মিনা না টিনা, ওর সাথে কিসিং মোমেন্টের ফটো এক্সিবিশনে পাঠিয়ে দিব। অবশ্যই ওর মুখটা দেখা যাবে না, কিন্তু তোর ওই পচা কাঁঠালের বিচি ঠিকই জলরঙে চিকচিক করবে। সো চয়েস ইজ ইউর্স। বলে টুক করে লাইন কেটে ফোনটা পকেট চালান করে দিল। পোপা অবাক হয়ে তাকিয়ে রইল পলকের দিকে। লোকটা কি আগাগোড়াই এমন ঠোঁটকাটা? পলক তোপার বিস্ময়ে ভরা চোখচোরা খেয়াল করল কিনা জানা নেই তার, কিন্তু যাওয়ার সময় আর চোখে তাকানোরটা খুব করে দেখেছে সে। পরপর 3টা ক্লাস করে রীতিমতো ক্লান্ত হয়ে গেছে সবাই। পোপা লাইব্রেরিতে গিয়ে ধপ করে বসে পড়ল চেয়ারের উপর। টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে কাটিয়ে দিল কয়েক প্রহর। এর মধ্যে কখন নেত্রপল্লব এক হয়ে গেছে বুঝতে পারেনি। সকালে না খেয়ে আসার দরুন পেটের ভেতরে ছুচোড়া ডন মারছে। এক হাতে পেট চেপে ধরে মাথা তুলে সামনে তাকালো। ওমা, লাইব্রেরি পুরো খালি। মাত্রই তো কত ছাত্র ছাত্রী ছিল। ঘড়ির দিকে চোখ পড়তেই মাথায় হাত দিল। 3টে বেজে গেছে। ক্লাস তো শেষ হয়েছিল 2টায়। তার মানে পুরো 1 ঘন্টা পার হয়ে গেছে। অসময়ের ঘুমকে লাথি ছাটা মেরে লাইব্রেরির বাইরে পা বাড়ালো। লিফট গ্রাউন্ড ফ্লোরে থাকায় সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। 3 তলায় পৌঁছাতেই রাত্রির মুখোমুখি হলো তোপা। দলবল নিয়ে সিঁড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে। তোপাকে দেখে মুচকি হেসে বলল, বাহ, ঝাঁসিকির রানী এখনো ক্যাম্পাসে আছে দেখছি। তোপা ইগনোর করে বেরিয়ে আসার লক্ষ্যে সিঁড়িতে পা রাখল, কিন্তু রাত্রির শক্ত হাতের বাঁধনে হাত আটকে যাওয়ায় তা সম্ভব হলো না। নিজেকে সাহস জুগিয়ে বলল, কি চাই আমার কাছে? রাত্রি উচ্চস্বরে হেসে বলল, তোর কাছে আবার কি চাইব আমি? দেওয়ার মতো আছে নাকি কিছু? যে কালীর মতো চেহারা, দেখতেও তো ফকিন্নি বলেই মনে হচ্ছে। সেদিন পলককে দেখে খুব সাহস বেড়ে গেছিল না। আজ কি করবি তুই? কে বাঁচাবে তোকে? গোপা মুচকি হেসে বলল, আমাকে বাঁচানোর জন্য কোনো কুলক সরি পলক, পলকের প্রয়োজন নেই। আমি নিজেই নিজেকে বাঁচাতে পারি। এখন ভালোয় ভালোয় সামনে থেকে সরে যান, নয়তো সেদিনের বাকি কাজটা করে ফেলব। রাত্রি দিয়ে আসল তোপার দিকে। তোপা দুপা পিছিয়ে যেতেই হাত মুছে ধরে বলল, কি করবি তুই? এই হাত দিয়ে মারবি তাই না? সেদিন ভেবেছিলাম একটু র‍্যাগ দিয়ে ছেড়ে দেব, কিন্তু তোর ব্যবহার আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এত সাহস পাস কি করে তুই? এখন মার দেখি। তোপার হাত ব্যথায় নীল হয়ে আসছে, তবুও রাত্রির ছেড়ে দেওয়ার কোনো নাম নেই। তোপা চেষ্টা করেও হাত ছাড়াতে না পেরে পা দিয়ে লাথি মারল রাত্রির হাঁটুর ঠিক নিচে। রাত্রি সামলাতে না পেরে বসে পড়ল। তোপার সুযোগ পেয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে এলো। তোপাকে দৌড়াতে দেখে পলক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তোপার ভবনের সামনেই বসে দলের ভেতরের কিছু প্ল্যানিং চলছিল। পলক সেসব রেখে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। লম্বা লম্বা কদম ফেলে দ্রুত বেগে উঠে গেল উপরের দিকে। 3 তলায় পৌঁছাতেই রাত্রিকে নিচে বসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুনে থেমে গেল। সামনে এগিয়ে এসে বলল, বাহ, এতদিনে নিজের জায়গাটা বুঝতে পারলি তাহলে। উদ্ধৃতি চিহ্ন। রাত্রি কিছু বলার জন্য মুখ খোলার আগে পলক গটগট করে হেঁটে চলে গেল নিচের দিকে। রাত্রি নিজের ঘাড়ে উপর পড়ে থাকা চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে উঠল। পৃথা তোপার নীল হওয়া জায়গাটায় মলম লাগিয়ে দিতে দিতে বলল, তুই কি করলি রে? ওর হাত ভেঙে দিতে পারলি না? আমার সাথে তো এত পারিস। অন্য কারো বেলায় সব হাওয়াফুস। তোপা মৃদু হাসল, কিছু বলার প্রয়োজন মনে করল না। ও জানে এখন পৃথা অযথাই বকবক করবে, পেটের সব কথা উগরে দিয়ে তবেই দম নেবে। সিঁড়ি বেয়ে 2য় তলা অতিক্রম করতেই চোখ পড়ল একটি সাদা কালো নেমপ্লেটে। গোটানো অক্ষরে লেখা, তাজমহল।
তোপা কিঞ্চিত অবাক হলো। জীবনে প্রথমবার এরূপ নেমপ্লেট দেখল। অবশ্য এখন অনেক কিছুই নতুন দেখছে ও। তাই ব্যাপারটা বেশি খাটাল না। বড়লোকদের সব বড় বড় ব্যাপার। ছাদে উঠে রুমে ঢুকার আগ মুহূর্তে মনে হলো ছাদে কোনো মানুষ দাঁড়িয়ে আছে। আবছা আলোয় স্পষ্ট দেখতে পেল না মুখটা। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো। চারদিকে অন্ধকার হয়ে এসেছে। দ্রুত রুমে ঢুকে দরজায় এঁটে দিল। বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল, ওটা খারাপ কেউ নয়, ভালো মানুষ। ভয় পাস না তোপা, রিল্যাক্স। পৃথা কেকের স্লাইস মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মুখে সুমধুর আওয়াজ করে বলল, তোপা কেকটা যা হয়েছে না, একেবারে অমৃত। তুই তো বেকারি খুলতে পারিস, রাতারাতি বড়লোক হতে পারবি, পুরো বাংলাদেশের মানুষ আসবে তোর কেক নিতে, বিদেশেও রপ্তানি করতে পারবি, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তোকে অ্যাওয়ার্ড দিবে দেখিস। পোপা কথাটা হেসেই উড়িয়ে দিল। পৃথা সিরিয়াস ভঙ্গিতে বলল, পোপা মজা নয়, আমি সিরিয়াসলি বলছি। তুই অনলাইনে কেকের বিজনেস করতে পারিস তো? আজকাল তো ভালোই চলে অনলাইন বিজনেস, ট্রাই করতে পারিস। পোপা মন খারাপ করে বলল, টাকা কোথায় এত সব কেনার? আর আমার তো ভালো একটা ফোনই নেই, অনলাইনে কিভাবে হবে? পৃথা তোপার এক হাত জড়িয়ে ধরল। আমি আছি তো, আমি অনলাইনের যাবতীয় কাজ করে দেব। আর টাকা নিয়ে ভাবিস না, সব আমি কিনে দেব। এটা হয় না পৃথা, আমি তোর থেকে আর সাহায্য নিতে পারবো না রে। পৃথা 2 মিনিট ভেবে বলল, ধরে নে আমি তোর ব্যবসায় ইনভেস্ট করছি, যা লাভ হবে তার একাংশ আমার। রাজি। তোপা পৃথার মুখ চেয়ে অমলিন হাসল। মেয়েটা এত ভালো কেন? পরদিন যথারীতি প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে হাজির পৃথা। তোপা অবাক হয়ে বলল, ওমা, মুখের কথা মুখে রয়ে গেল আর জিনিসপত্র হাজির। পৃথা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, পারলে তো তক্ষুনি এনে দিতাম আমি। এখন সব গুছিয়ে রাখো, আমি ভীষণ টায়ার্ড রে। লেবু আছে? থাকলে একটু শরবত করে দে না। না থাকলে এক গ্লাস ঠান্ডা পানি প্লিজ। গোপাল ঝটপট লেবুর শরবত করে দিল পৃথাকে। পৃথা এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে তৃপ্তির ড্যাকর তুলে বলল, দয়া করি এই শরবতের মতোই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি একটা বর যেন তোমার কপালে জোটে। তোপা হেসে ফেলল এহেন কাণ্ডে। শুধু আমার জন্য চাইছিস যে, নিজের জন্য চাইবি না? পৃথা লাজুক হেসে বলল, জানিস না অন্যের জন্য চাইলে আল্লাহ তার জন্য দুইটা দেয়। আমি তোর জন্য চেয়ে নিজের জন্য দুইটার ব্যবস্থা করলাম। তুই কি ভেবেছিস শুধু তোর জন্য চাইছি? আমি এতটাও ভালো নই রে বোকা। তোপার সবেমাত্র গেট পেরিয়ে পার্কিং জোনে ঢুকেছে। হাতের বা পাশটায় পলক তাজওয়ারের বাহিনী দেখে দ্রুত পা চালালো। কিন্তু বাংলার একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখানে তো আস্ত একটা বাঘ রয়েছেই। সেই পেছনে থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ডেকে উঠল, তিয়াশা। পোপার পা দুটো নিজের চলার গতি থামিয়ে দিল। মায়ের পর এই প্রথম কেউ তিয়াশা বলে ডাকল, নয়তো সবাই তোপা বলেই চিনে তাকে। পোপা পেছনে ঘুরে নিচের দিকে তাকিয়ে বলল, জি বলুন। পলক কিঞ্চিত অবাক হলো তোপার মাথা নিচু করে থাকতে দেখে। মেয়ে তো এতটাও শান্ত নয়। এর জাজ সেদিন দেখেছে সে। কাল দৌড়ে চলে গিয়েছিলে কেন? রাত্রি কিছু বলেছিল? পোপা মুখ তুলে এক নজর তাকিয়ে বলল, সেটা আপনাকে কেন বলবো? পলক কপালে আঙুল চালিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তো কাকে বলবে? পোপা ঈষৎ কেঁপে উঠল, কিন্তু ভরকে না গিয়ে মিহি কণ্ঠে বলল, কাউকে বলবো না। আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। তাহলে প্রথম দিন কেন এসেছিলে? চুমু খেতে? ও মাই গড, তোমার আসল উদ্দেশ্য তবে আমার এই সুন্দর ঠোঁটে চুমু খাওয়াই ছিল। আমি আরও ভাবলাম ইনোসেন্ট মেয়ে। এখন তো দেখছি এ মেয়ে আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করতে চাইছে। আহাজারি করে বলল পলক। পোপার কান গরম হয়ে গেছে। একটা লোক অবলীলায় কিভাবে বলতে পারে এসব কথা তার বুঝে আসে না। চলে আসার জন্য এক পা বাড়াতেই পলক মোহনীয় কণ্ঠে বলল, পলক তাজওয়ারকে চুমু খেতে হলে ভালোবেসে খেতে হবে, নয়তো পলক তাজওয়ার ধরা ছোঁয়ার বাইরে। অগ্রহায়ণের এক গোধূলি লগ্ন। তোপা গোসল সেরে ছাদে জামা কাপড় মেলতে বের হয়। হাঁটু অবধি লম্বা চুলগুলো পিঠয় ছড়ানো ছিটানো। ভেজা চুলে টুপটুপ করে পানি পড়ছে। চুল মুছার তাগিদে তাড়াহুড়ো করে কাপড় মেলে দিয়ে রুমের ভেতরে পা বাড়ালো। ছাদের উল্টো দিকে দাঁড়িয়ে তার দিকেই অপলক দৃষ্টি নিক্ষেপ করেছিল কেউ একজন। না না, তার দিকে নয়, চুলের দিকে। গোপাল চলে যেতেই মৃদু স্বরে বলল, মাশাল্লাহ। গভীর রাত, নিস্তব্ধ প্রকৃতি, নিকষ কৃষ্ণ আধারে নিমজ্জিত ত্রিভুবন।
দূরে কোথাও থেকে ভেসে আসছে রাতজাগা পাখিদের ডাক। নিস্তব্ধতায় মোড়ানো রাতে সামান্য পাখির ডাকটাকে ভয়ঙ্কর মনে হচ্ছে। অতীব ভয়ঙ্কর। হঠাৎই তোপার মনে হলো রুমের ভেতরে কেউ আছে। যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তোপার দিকে। আধো আলো আধো অন্ধকারের মুখটা স্পষ্ট দেখতে পেল না সে। অবয়বটা বিছানার উপর ঝুঁকে এলো। তোপা নীরব, নিস্তব্ধ, বিন্দুমাত্র নড়ার শক্তি পাচ্ছে না। হঠাৎই শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে শক্ত হাতের এলোপাতারি স্পর্শ অনুভব করতেই চিৎকার করে উঠে বসল। চারদিকে অন্ধকারের পরিবর্তে আলো দেখে নিজেকে কিছুটা সামলে নিল তোপা। দরজার দিকে তাকিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। রুমের ভেতরেও অন্য কারো উপস্থিতি টের পাচ্ছে না এখন। দরদর করে গড়িয়ে যাওয়া ঘামের বিন্দুগুলো ওড়নার কোণে মুছে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, এটা নিছকই একটা স্বপ্ন ছিল। এত ঘাবড়ানোর কিছু হয়নি। নিজেকে সামলা তোপা। এভাবে ভয় পেলে জীবন চলবে না। তাদের থেকে তুই বহুদূরে। চাইলেও তারা তোকে ছুতে পারবে না। শান্ত হ তোপা। নিজেকে সামলানোর হাজারো চেষ্টা করলেও সে রাতে আর ঘুম ধরা দিল না। নির্ঘুম কেটে যাওয়া রাতের তালিকায় যোগ হলো আরও একটি রাত। পৃথার সহায়তায় কেকের ব্যবসাটা মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো চলছে না বললেও মোটামুটি চলছে বলা যায়। অনলাইনের পাশাপাশি ছোট ছোট সুপার শপগুলোতেও কেক ডেলিভারি করছে ওরা। এত অল্প সময়ে এতটুকু সাফল্য কেবল পৃথার জন্যই সম্ভব হয়েছে। পৃথাই নিজের পরিচিতদের বলেছে তোপার থেকে কেক নিতে। সুপার শপগুলোতে কেক দিতে পারাটাও ওরই অবদান। কেকের মান ভালো হওয়ায় তারাও কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করছে। তোপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠায় বিরক্ত হলো। বিড়বিড় করে বলল, আমি চুলে তেল দেওয়ার সময়ে কি সবার আমাকে মনে পড়ে? অসহ্যকর ব্যাপার। মনে বিরক্তি থাকলেও তা মোহনীয় কণ্ঠে এক ফোঁটাও প্রকাশ পেল না। সুরেলা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? 2 5 পাউন্ড কেকের অর্ডার। খুশির সংবাদ। কিন্তু বিপত্তি বাধে ডেলিভারি ডেট শুনে। আগামীকাল সকাল 9টার মধ্যে। কিন্তু কাল তোপার পরীক্ষা। পৃথাটাও নেই। নানু বাড়ি গেছে। তোপা পড়ে গেল মহা মুশকিলে। বাধ্য হয়ে অর্ডার ক্যান্সেল করে দিল। কিছুক্ষণ পর পুনরায় বেজে উঠল ফোনটা। অন্য নাম্বার দেখে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? একই অর্ডারের জন্য আবারও আরেকজন কল দিয়েছে। তোপা নিরুপায় হয়ে অর্ডারটা নিয়ে নিল। কিন্তু বিনয়ের সহিত বলল, ভাইয়া আমি অবশ্যই অর্ডারটা নেব। কিন্তু আপনি কি কাইন্ডলি আমার বাসার সামনে থেকে নিয়ে যেতে পারবেন? অ্যাকচুয়ালি কাল আমার পরীক্ষা। কেক ডেলিভারি দিয়ে এসে পরীক্ষা দিতে পারবো না। প্লিজ একটু দেখবেন ব্যাপারটা। অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে বলল, জি ঠিকানাটা বলুন, আমি লোক পাঠিয়ে দেব। তোপার ঠিকানা বলতেই লোকটা গড়গড় করে বলল, 2য় তলায় সিঁড়ির সাথের ফ্ল্যাটের সামনেই বড় বড় অক্ষরে লেখা, তাজমহল। তাজমহলের দরজার সামনে রেখে চলে যাবেন। আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। কত হলো? তোপা হ্যাংমেলে বসে রইল। এই অ্যাপার্টমেন্টের কেউ কেক চাইছে। আর ও কিনা ডেলিভারি করার চিন্তায় এতক্ষণ প্যাচাল পারল। পরীক্ষা শেষ করে অলস ভঙ্গিতে হাই তুলল তোপা। খুব একটা ভালো হয়নি পরীক্ষা। আবার খারাপও হয়নি। চলবে টাইপ। স্বপ্নগুলো মাঝরাস্তায় গড়াগড়ি খাচ্ছে বলে মনে হলো তোপার। পড়াশোনায় আরও বেশি ফোকাস করতে হবে ভাবতে ভাবতে লিফটের দিকে গেল। বেশি ছাত্রছাত্রীর ভিড় দেখে বারান্দার রেলিং ধরে নিচে তাকালো। 6তলার উপর থেকে লাফ দিলে মরে যাবে কিনা ভাবছিল তোপা। পরক্ষণেই নিজের ভাবনাকে ছেড়ে ফেলে সিঁড়ির দিকে ছুট লাগালো লিফটের তোয়াক্কা না করেই। লাইব্রেরিতে গিয়ে পরের পরীক্ষার জন্য কিছু বই খুঁজে বের করল। সবগুলো বই তোপার নেই। শুধু যেগুলো দরকার সেগুলোই কিনেছে। এক এক বইয়ে এক এক লেখক এক এক রকমভাবে লিখেছে। সেগুলো কালেক্ট করতেই এসেছে মূলত তোপা। বই খুঁজতে খুঁজতেই হঠাৎ বাইরে শোরগোল শুনতে পেল। পাত্তা না দিয়ে আবারও মনোযোগ দিল বই খোঁজায়। লাইব্রেরি পুরো ফাঁকা থাকায় তোপার খানিকটা ভয়ও লাগছে। তার ওপর বাইরে চেঁচামেচি। পলককে ঠেলে ভেতরে ঢুকিয়ে সজল বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। পলক রাগে ফুঁসছে। এক হাতে চুলগুলো টেনে ধরে অনবরত পায়চারি করতে ব্যস্ত সে। তোপা বইয়ের তাকের আড়াল থেকে পলকের রাগী চেহারা দেখে ভড়কে গেল। কিন্তু মুখের দিকে ভালো করে তাকাতেই খেয়াল করল গাল গড়িয়ে রক্ত পড়ছে। ফর্সা চেহারায় রক্তের দাগ ভয়ঙ্কর দেখাচ্ছে তোপার কাছে। তোপা ভয় ঠেলে দ্রুত গতিতে পলকের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, আপনার কপাল থেকে রক্ত পড়ছে তো? পলক তোপাকে খেয়াল করে অবাক হলো। মনে মনে ভাবল, এই মেয়ে এখানে কি করছে?
তোপা ব্যাগ খুলে মিনি ফার্স্ট এইড বক্স বের করে বলল, বসুন। পলক বিস্মিত হলো। তুমি ব্যাগে ফার্স্ট এইড বক্স নিয়ে ঘুরো? তোপা ঈষৎ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, মিনি বক্স তো। আপনি বসুন না প্লিজ। আমি এত উঁচুতে নাগাল পাবো না। লাগবে না, বাদ দাও। কিছু হবে না। আমার অভ্যাস আছে। এত অল্পতে পলক তাজওয়ারের কিছু হয় না। তোপা করুণ গলায় বলল, আমার অভ্যাস নেই তো আঘাত দেখার। প্লিজ বসুন। পলক বসল না। মস্তিষ্ক তার এখনো রাগে ধপধপ করছে। আঘাতে মলম লাগানোর সময় এখন নয়। সজলকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতে ইচ্ছে করছে তার। কেন লাইব্রেরিতে এনে বন্ধ করে দিল? ওদিকে কি অবস্থা কে জানে। তোপা উপায় না পেয়ে একটা চেয়ার টেনে দাঁড়িয়ে গেল চেয়ারের উপর। পলক তোপার কাণ্ড দেখে রাগের মধ্যেও হেসে ফেলল। তোপা নির্বিকার ভঙ্গিতে নিজের কাজ করে যাচ্ছে। কটনের সাহায্যে রক্ত পরিষ্কার করে ক্ষতটাও পরিষ্কার করে দিল। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে ভালো করে তাকালো পলকের মুখের দিকে। সে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে তোপার মুখশ্রীতে। চোখের পলক পড়ছে না পলকের। তোপা ইতস্তত বোধ করল এভাবে তাকিয়ে থাকায়। মাথা নিচু করে চেয়ার থেকে নামতে চাইলে পলক বলল, ডাক্তার ম্যাডাম, ব্যথা তো কমার পরিবর্তে আরো বেড়ে গেল। এখন কি হবে? তোপা ভ্রু কুঁচকে তাকালো। পলক হেসে ফেলল। পরক্ষণেই গম্ভীর হওয়ার ভান করে বলল, তুমি আমাকে কুঁচকানো ভ্রু দেখাচ্ছ? চেনো আমাকে? তোপা ঈষৎ কেঁপে উঠল। এতক্ষণ তো ভালোই ছিল। আবার নিজের ক্যারেক্টারে ফিরে যাচ্ছে লোকটা। অজ্ঞতা তোপা জোর করে হেসে বলল, আপনাকে কে না চেনে? আপনি এই ভার্সিটির একমাত্র ফেমাস পারসন। আপনাকে না চিনলে চলে। ইনফ্যাক্ট আমার আরো ভালো করে চেনা উচিত। আপনিই তো আমাকে প্রথম দিন বাঁচিয়েছিলেন। উদ্ধৃতি চিহ্ন। পলক ভ্রু কুঁচকে বলল, হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে কেন বলো তো? দরজার দিকে চোখ পড়তেই শয়তানি হেসে বলল, বন্ধ রুমে আছি বলে কনভিন্স করছো আমাকে? তোপা চোখ বড় বড় করে দ্রুত গতিতে বইয়ের তাকের আড়ালে চলে গেল। চেঁচিয়ে বলল, আপনি এপাশে আসবেন না প্লিজ। কিন্তু পলক সে তো পলকই। না বললে সে অবশ্যই সেখানে যাবে। এক পা দুপা করে তোপার সামনে গিয়ে দাঁড়ালো। তোপা পেছনে সরে যেতে যেতে বইয়ের সেলফির সাথে লেগে গেল। সাইডে সরে যেতে চাইলে হাতের বাঁধনে আটকে ফেলল। না স্পর্শ করে নি এক বিন্দুও। তোপা ভয় ভয় চোখে তাকালো পলকের মুখশ্রীতে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। তোপা ভেবে পেল না তার মধ্যে মুগ্ধ হওয়ার মতো এমন কি আছে। টের পেল তখন যখন পলক হাত বাড়িয়ে চুলের কাঁটা থেকে চুলগুলো আলগা করে দিল। কাঁটা খুলে ফেলতেই ঝলমলে চুলগুলো বাঁধনহারা হয়ে ছড়িয়ে গেল পিঠ বেয়ে হাঁটু অবধি। হাত বাড়াতে গিয়েও ফিরিয়ে নিল। তোপা ততক্ষণে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। ফ্যানের নিচে দাঁড়িয়েও দরদর করে ঘামছে তোপা। পলক মিনিট দুয়েক পর আচমকা তোপাকে টেনে নিয়ে বসে পড়ল। তোপা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল পলকের বুকের উপর। পলক পিঠে হাত রেখে নিজের সাথে জড়িয়ে আড়াল করে নিল। সামলে উঠে তোপা কিছু বলার চেষ্টা করতেই পলক এক হাতে মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আমি লাইব্রেরি থেকে একা বের হব। খবরদার আমার পেছনে পেছনে বের হবে না তুমি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। তোপা হাত সরিয়ে নিজেও ফিসফিস করে বলল, কিন্তু কেন? আমি আপনার সাথে বের হলে কি আপনার জাত যাবে? জাত আমার যাবে না। কিন্তু একসাথে বের হলে কথা উঠতে পারে। বন্ধ লাইব্রেরিতে তুমি আমি কি করছিলাম? অনেকক্ষণ তো হলো আটকে আছি। সেজন্যই বলছিলাম। অবশ্য আমার এসবে কিছু যায় আসে না। কিন্তু তুমি নিশ্চয়ই এসব ব্যাপারে সেনসিটিভ। তাই বলছিলাম, এখন তুমি যদি চাও আমার সাথে নিজের রং তামাশার নিউজ দেখতে তাহলে বের হতেই পারি একসাথে। যাবে? এসো। তোপা চোখ পাকিয়ে তাকালো। পলক ভ্রু কুচকে মুখটা এগিয়ে নিয়ে বলল, পলক তাজওয়ারকে চোখ দেখাচ্ছ মেয়ে? তোপা ছিটকে সরে বসে বলল, যান তাড়াতাড়ি। আশ্চর্য, বাড়ি ফিরব তো আমি। পলক যেতে যেতে বলল, কিছুক্ষণে ফিরছি আমি। খবরদার বের হবে না। সজল এসে দরজা খুলে দিল। জানালা দিয়ে সজলের সাথে কয়েকজনকে আসতে দেখেই তোপাকে টেনে বসিয়ে দিয়েছিল পলক। সজলকে কড়া গলায় বলল, তুই 5 মিনিট দাঁড়া দরজার সামনে। খবরদার না নিজের ভেতরে ঢুকবি আর না অন্য কাউকে ভেতরে ঢুকতে দিবি। এই কাজটা করতে পারলে আমাকে বন্ধ করে রাখার অপরাধটা মাফ করে দেব।